আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা। প্রবাসীর চোখে বাংলাদেশের পক্ষ থেকে। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো আসলে মূলত এই খুব রিসেন্টলি যে অপারেশন অ্যাপিক ফিউরি নিয়ে যে অনেক কথাবার্তা চলতেছে। বিশেষ করে আমার কনসার্নের জায়গা হচ্ছে যে পেট্রোডলারের যে ব্যাপারটা, পেট্রোডলার নিয়ে যে প্রচুর অনেক ধরনের কথাবার্তা চলতেছে। আমি আমি কিছু বিষয়, আমি কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট, ওই মানে অর্থনৈতিক, ঐতিহাসিক, রাজনৈতিক প্রেক্ষাপট আমি চেষ্টা করব আপনাদের সাথে ওই বিষয়গুলো আমি শেয়ার করার জন্য। যে মানে আসলে পেট্রোডলারের ভবিষ্যৎ যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে তার আগে আমাদেরকে ওই ঐতিহাসিক প্রেক্ষাপট এবং পেট্রোডলারের যে জন্ম, পেট্রোডলারের জন্মটা কিভাবে হয়েছে, আসলে ডলারের যে ডোমিনেন্স আমরা এখন বর্তমান পৃথিবীতে দেখি, এটা কি আসলে একদিনই হয়েছে কিনা, এটা আমরা একটু বোঝার চেষ্টা করবো আজকে। তো যাই হোক, আমি তাহলে মানে খুব ঘটনার একেবারে শুরুটা আমি করতে চাচ্ছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে আর কি। ঠিক আছে, যে যে আমরা হয়তোবা আমরা সবাই জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে ওই সময়ের যে পরবর্তী যে একটা সময়, মানে 1946 সালে ব্রেটন উডস এগ্রিমেন্ট এই নামে একটা এগ্রিমেন্টস হয়েছিল। তো ব্রেটন উডস এগ্রিমেন্টটা আসলে কি? ব্রেটন উডস এগ্রিমেন্ট ছিল যে তখন থেকে যে পৃথিবীতে একটা নিয়ম প্রচলন হলো যে আপনার সারা পৃথিবীতে ডলার এবং গোল্ড রেশিও, মানে ডলারের রিজার্ভিং, যে ডলার যে আমি রিজার্ভ করব বা মানে একটা দেশ যে ডলারকে যে বিশ্বাস করবে, কেন বিশ্বাস করবে? কারণ ডলারের রিজার্ভ ব্যাক হচ্ছে গোল্ড, মানে স্বর্ণ এবং ডলার। আমেরিকানরা গোল্ড রিজার্ভ থাকবে আমেরিকার কাছে, আর আর পৃথিবীর অন্যান্য দেশের কাছে থাকবে ডলার রিজার্ভ করা আর কি। ঠিক আছে, ব্যাপারটা অনেকটা এরকম আর কি, যে এই ধরনের একটা এগ্রিমেন্ট। তো ব্রেটন উডস এগ্রিমেন্ট এই জায়গাটা, মানে আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তো ব্রেটন উডস এগ্রিমেন্টটার তার আগে আরেক, আমি যদি আরেকটু 2 বছর আগে চলে যাই, পূর্বে যাই, সেটা হচ্ছে 1944 সাল। তখন এই ব্রেটন উডস কনফারেন্স শুরু হয়েছিল, এবং ওই কনফারেন্সের মাধ্যমেই আসলে মূলত পৃথিবীতে ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এদের সবার জন্ম। এবং ওই কনফারেন্স সবচেয়ে মজার ব্যাপার যেটা, ওই কনফারেন্সে কিন্তু মানে ওই সময় সোভিয়েত ইউনিয়নও ছিল ওই কনফারেন্সের শুরুর দিকটাতে আর কি, শুরুতে আর কি। কারণ সোভিয়েত ইউনিয়ন ছিল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা যে অ্যালাইড ফোর্সের যে নাম জানি, সে অ্যালাইড ফোর্সের কিন্তু একটা অংশ সোভিয়েত ইউনিয়নও ছিল। মানে ইউএস, সোভিয়েত ইউনিয়ন এরা সবাই মোটামুটি অ্যালাইড ফোর্সেই জার্মান এবং জার্মানের বিরুদ্ধে যুদ্ধ করছে, যেমন প্লাস ওদিক থেকে জাপানের বিরুদ্ধে যুদ্ধ করছে। তো যাই হোক, তো এখন গোল্ড রিজার্ভের ব্যাপারটা কেন আসছে? আসলে মানে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে হইলো, তার পরবর্তীতে পৃথিবীতে একমাত্র এবং একমাত্র দেশ ছিল ইউএসএ, যার কাছে প্রচুর পরিমাণে স্বর্ণ মজুত করা ছিল, ব্যবহারযোগ্য স্বর্ণ যেটাকে বলা হয় যে ব্যবহারযোগ্য স্বর্ণ, তার কাছে মজুত করা ছিল। তো তার কাছে মানে মতান্তর এটা শোনা যায় প্রায় এটা 20,000 বা 22,000 মেট্রিক টন স্বর্ণ আমেরিকার কাছে মজুত করা ছিল আর কি। এই ধরনের ডেটা পাওয়া যায়। তো যাই হোক, এটা প্রায় পৃথিবীর যে সমস্ত ব্যবহারযোগ্য স্বর্ণের প্রায় মোর দেন 70%, 75 to 80% মানে ব্যবহারযোগ্য স্বর্ণ আমেরিকার হাতে মজুদ ছিল। এটা কিভাবে আসছে? এইটা আসছে হচ্ছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইতেছিল, তখন আমেরিকা ইউরোপে প্রচুর পরিমাণে অস্ত্র দিয়ে সাহায্য করছে, অস্ত্র দিছে। আর ইউরোপ এর বিনিময়ে দিছিল আমেরিকার কাছে স্বর্ণ, মানে স্বর্ণের বিনিময়ে তারা অস্ত্র নিছে। তো ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়টা দেখা গেল যে যখন কনফারেন্স শুরু হইতেছে ওই সময়, যে রাশিয়ার কাছে ওই ধরনের স্বর্ণ আসলে মজুদ নাই, যে এটা হয়তো 2,000 সামথিং টন, মানে তাও এটা এই তথ্য নিয়েও লুকাচুরি আছে, এবং রাশিয়াতে তখন কেউ বিশ্বাস করতো না এই তথ্যের উপর ভিত্তি করে। তো যাই হোক, আমেরিকারটা ছিল একেবারে পরিষ্কার, এবং সবাই এটা জানতো, যে সবার কাছে এটা বিশ্বাসযোগ্য তথ্য ছিল যে এই পরিমাণে স্বর্ণ আমেরিকার হাতে মজুদ আছে। তো এই জন্য বেসিক্যালি এই যে ওয়েস্টার্ন ব্লক, মানে ইউরোপিয়ান ওয়েস্টার্ন ব্লক আর কি, এই যে ফ্রান্স, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি, তো তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পশ্চিম জার্মানি আমেরিকার, মানে আমেরিকার হাতের পুতুল ওই ওই সময় থেকে। তো যাই হোক, তো তারা মোটামুটি আমেরিকাকে ওই কনফারেন্সে মোটামুটি যে হ্যাঁ সবাই এগ্রি হইলো যে ঠিক আছে আমেরিকার কাছে এটা থাকবে, যে সেই গোল্ডের মানে রিজার্ভার, আর আমরা হচ্ছে ডলার, আমরা ডলারকে কারেন্সি হিসাবে গ্রহণ করলাম, আমরা আমাদের বাণিজ্য, এই মানে ট্রেড আমরা সবকিছু ডলার দিয়ে করব, কোনো সমস্যা নাই আর কি। ঠিক আছে, আমাদের ডলার, আমাদের রিজার্ভের মানে অন্যান্য দেশের রিজার্ভের ভিত্তি হবে হচ্ছে ডলার। তো যাই হোক, আর আমেরিকার ভিত্তি হবে হচ্ছে গোল্ড। তো এইটা মোটামুটি এই নিয়ম চালু করার পরে মোটামুটি প্রথম বেশ কিছুদিন ভালোই চলতেছিল, খারাপ চলতেছিল না। তো আমি আবার পাশাপাশি বলে রাখি, তার কিছুদিন পরে ওই যে মানে সোভিয়েত ইউনিয়ন কিন্তু এদের সাথে এগ্রি করে নাই, সে ওই কনফারেন্স থেকে বের হয়ে আসলো, এবং সে একটা আলাদা আরেকটা ধরনের, কারণ তার সাথে মানে সে বুঝতে পারছে এইটা আসলে আমেরিকান একটা হেজিমনি, যেখানে আমেরিকা আসলে অফার করতেছে সবাইরে, যে ওয়াল স্ট্রিটে আলটিমেটলি মানে সবাই যখন আমেরিকাতে মানে রিজার্ভ হিসাবে ডলারকে যখন ব্যবহার করা শুরু করবে, মানে সবাই যখন বাধ্য, আমেরিকা
আমেরিকান ডলারের প্রতি, আলটিমেটলি এই ইনভেস্টমেন্টটা কিন্তু আমেরিকার ওয়াল স্ট্রিটে যাবে, মানে এটা ক্যাপিটালিজমের পিছনে এটা ইনভেস্টেড হবে আর কি। যেহেতু সোভিয়েত ইউনিয়ন ক্যাপিটালিজমে বিশ্বাসী না ওই সময় থেকে, সমাজতান্ত্রিক তার একটা চিন্তা ভাবনা আর কি। তো তো যাই হোক, সে সে আবার একটা ডিফারেন্ট একটা ব্লকে, মানে 44টা দেশ ওইখানে করছিল, পার্টিসিপেট করছিল, কিন্তু সম্ভবত 29টা বা 30টা দেশ সম্ভবত সিগনেচারে, মানে কনফারেন্সে সম্ভবত মানে এগ্রিমেন্ট হয়েছিল 29টা দেশের ভিতরে আর কি। তো যাই হোক, তো সোভিয়েত আবার আলাদা একটা জিনিস যেটা প্রচেষ্টা করে সেটা হচ্ছে কমকন, যার নাম ছিল কমকন আর কি। সে আবার ইস্ট ইউরোপিয়ান ব্লকে সেও কিছুটা চেষ্টা করছে, সে তার প্রতিপত্তি ধরে রাখার প্রতিপত্তি। এবং এই মানে শীতল যুদ্ধ যেটা আর কি, আমরা যেটা বলি কোল্ড ওয়ার, কোল্ড ওয়ার কিন্তু তারপরেই, তার 2-3 বছর পরে আস্তে আস্তে কোল্ড ওয়ারের জন্ম হলো। ওটাও যেমন একটা পলিটিক্যাল প্রেক্ষাপট, এবং ওই প্রেক্ষাপটে এই কনফারেন্সটা একটা ভূমিকা পালন করছিল, যখন আমেরিকা সে তার মানে ডমিনেন্স, ইউএস ডমিনেন্স যখন সে আধিপত্যবাদ যেটা, যে ইউরোপে আমেরিকান ডমিনেন্সটা অফিসিয়ালি শুরু হলো। তো এই কোল্ড ওয়ারের যাত্রা কিন্তু ওইখান থেকেও। তো যাই হোক, তো এবার আমরা একটু আমরা এবার একটু অন্যদিকে, যে আমরা কিছুদিন এইভাবে যাওয়ার পরে তার মোটামুটি ভালোই চলতেছিল, কিন্তু প্রবলেম শুরু হলো যে যখন আস্তে আস্তে ডেফিসিট পেমেন্ট, যেটা মানে পেমেন্টের যে ভারসাম্য, ওইটা যখন আস্তে আস্তে আমেরিকার হাত থেকে কন্ট্রোলটা যাওয়া শুরু করলো, মানে এখন মানে এই জিনিসটা যত বাড়তেছে তখন তার আরো বেশি ডলারের প্রয়োজন আর কি। মানে কিন্তু ডলার তো দিতে গেলে তাকে তো তার তার এগেনস্টে স্বর্ণ, মানে তারে স্বর্ণ ভাঙে ডলার প্রিন্ট করতে হবে। আলটিমেটলি আপনার ইনফ্লেশনও বাড়তেছে, ঠিক আছে, এবং তার মানে ডলারের মজুদ কমে আসতেছে ধীরে ধীরে। এবং এইটা যখন রিয়েলাইজ করলো এই ডলারের, স্বর্ণের দাম যাতে, ও আমি একটা বিষয় ভুলে গেছি মাঝখানে, সেটা হচ্ছে ওই সময় ওই এগ্রিমেন্টের ভিতরে স্বর্ণ এবং ডলারের একটা ব্যালেন্স তৈরি করা হয়েছিল। মানে মানে ভ্যালুয়েশনটা কিভাবে হবে, ভ্যালুয়েশনটা হচ্ছে ছিল ওয়ান আউন্স স্বর্ণ ইকুয়াস টু $35, মানে $35 আপনি 1 আউন্স গোল্ড। এইটা ছিল ভিত্তি প্রাইস। এই ভিত্তি প্রাইসটা ধরেই মূলত এই এগ্রিমেন্টটা করা হয়েছিল, যে দামটা এইভাবে নির্ধারিত হবে আর কি। তার এগেনস্টে আপনি যত ডলার নেন উনি উনি স্বর্ণ এইভাবে দিবে, এই হিসাব ভিত্তি করে সেও তার রিজার্ভটা ঠিক রাখবে আর কি। তো এখন সবার টার্গেট ছিল যাতে এই ভারসাম্য যাতে ঠিক থাকে, মানে 1 আউন্স স্বর্ণ $35, $35 প্রাইসটা যাতে, স্বর্ণের প্রাইসটা যাতে ফিক্স থাকে, এইটা ধরে রাখার জন্য তারা বহু রকমের মানে মেকানিজম এবং ট্রাই, এবং ইভেন আপনার একটা বিষয় বলা হয় যে 1960-61-এ লন্ডন গোল্ড পুল যে বিষয়টা, মানে স্বর্ণের কেনা বেচার যে 8টা দেশ মিলে একটা মার্কেট ডিসাইড করলো যে তারা স্বর্ণ কেনা বেচা করতো নিয়মিত, এবং এটা কেনা বেচা করে আপনার স্বর্ণের এই প্রাইসটা তারা মানে ফিক্স রাখার চেষ্টা করতো, একটা নির্দিষ্ট জায়গায় একটা তারা স্টেবল রাখার চেষ্টা করতো। তা আমি আসলে এত ঘটনাতে যাচ্ছি আপনাদেরকে পুরো বিষয়টা মানে পেট্রো ডলারের কনসেপ্টটা বোঝানোর জন্য, এই কনসেপ্টটা আসলে কিভাবে ডেভেলপ হইলো আর কি। ঠিক আছে, তো আমেরিকানরা আস্তে আস্তে, আমেরিকান যে হেজেমনি, তারা কিন্তু রিয়েলাইজ করা শুরু করলো এই যে তাদের এই যে সিস্টেম, মানে যেটা আসলে এই মানে ব্রেটন উডস কনফারেন্স থেকে যে সিস্টেমটা ডেভেলপ হয়েছে, ব্রেটন উডস সিস্টেম যেটা আর কি, এটা হয়তো খুব বেশি সাস্টেনেবল না, এটা হয়তো সাস্টেন করবে না। এটা তারা মোটামুটি মানে 60-61-63 দিকেই তারা এটা রিয়েলাইজ করে ফেলছে। ঠিক আছে, তারপরও তারা মোটামুটি মার্কেটটারে ব্যালেন্স রাখার জন্য তারা একটা অল্টারনেটিভ কিছু একটা খুঁজে, তাদের মাথায় একটা অল্টারনেটিভও কিছু একটা আছে, যে কিন্তু তারা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তারা কিন্তু অনেক রকম মেকানিজম আছে, এবং যেটা দিয়ে ব্যালেন্সটা ঠিক এখনো পর্যন্ত ঠিকঠাক কার্যক্রম চলতেছে। কিন্তু শেষ সমস্যাটা শুরু হলো যখন ভিয়েতনাম ওয়ার শুরু হয়েছে। এই ভিয়েতনাম ওয়ারে আমেরিকাকে, ইউএস কে বেসিক্যালি প্রায় $1 ট্রিলিয়ন সাপোর্ট দিতে হয়েছে, এবং যেটা ইউএস কে প্রিন্ট করতে হয়েছিল। এখন সুদের হার ঠিক রেখে ইউএস যখন আপনার এই টাকাটা যখন প্রিন্ট করতে গেল, মানে তার রিজার্ভ থেকে সরাসরি এটা প্রিন্ট করতে হয়েছে আর কি। এর এর ফলশ্রুতিতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ডলারের মানে গোল্ডের ইউএস যে রিজার্ভ, এটা একেবারে তলানিতে নেমে এসে ঠেকছে, এবং স্পেকুলেশনও চলতেছে আশেপাশে, মানে সারা পৃথিবীর বিভিন্ন দেশে, যে যারা আসলে এই মুহূর্তে ইউএস এর ডলার রিজার্ভ করে রাখছে তাদের আসলে ওই পরিমাণে অ্যাসেট নাই। মানে যে ভিত্তিতে তারা এই জিনিসটা রিজার্ভ করছিল, মানে ও ইউএস এর কাছে গোল্ড থাকবে, কিন্তু আসলে ইউএস এর কাছে এই পরিমাণে অ্যাসেট নাই, গোল্ড নাই, কিন্তু সে মানুষকে কাগজ দিয়ে রাখছে আর কি। তো এই বিষয়টা 68 একটা মজার ঘটনা ঘটছে। ফ্রেঞ্চ সরকার, ফ্রেঞ্চ গভর্নমেন্ট ইউএসএ তে বললো যে ভাই তুমি তোমার ডলার ফেরত নাও, আমারে আমার স্বর্ণ ফেরত দাও। সে এবং এবং কি মানে ফ্রেঞ্চ গভর্নমেন্ট আপনার প্রথম নৌবাহিনীর শিপ পাঠাইছিল ইউএসএ তে স্বর্ণ ফেরত আনানোর জন্য আর কি। এবং তার ঠিক পরপরই ফ্রেঞ্চদের সাথে সাথে আপনার সুইজারল্যান্ড, ব্রিটেন সবাই ইউএস থেকে স্বর্ণ উঠানো শুরু করলো। মানে ইউএস এর কাছে শোনা যায় যে তখন শুরুতে যখন যেরকম ছিল 20 থেকে 22 হাজার মেট্রিক টন, একদম এই শেষ লগ্নে এসে ইউএস এর কাছে
8 থেকে 9 হাজার সম্ভবত স্বর্ণ, মেট্রিক টন স্বর্ণ তাদের কাছে রিজার্ভ আছে। মানে এই অবস্থা যদি আরো কন্টিনিউ চলে তাহলে ইউএস এর ইকোনমি কোলাপস করবে আর কি। এইটা বুঝতে পারে ইউএস এর ওই সময় প্রেসিডেন্ট যে নিক্সন, সে বেসিক্যালি 71 এর দিকে সে একেবারে এই যে মানে ডলারের এগেনস্টে যে স্বর্ণের যে বিনিময়টা, এই সিস্টেমটাই সে বন্ধ করে দিয়েছিল। এবং এই সে সিস্টেমটা বন্ধ করে এবং ব্রেটন উডস যে কমিটমেন্ট, যে এগ্রিমেন্ট, ওইটারও এইখানেই এটার শেষ। এইখানেই এই সিস্টেমেরও সমাপ্তি ঘটছিল আর কি। তার মানে তারা যে সিস্টেমটা 1944-এ চালু করলো, সেই সিস্টেমটা মানে 1946-এ সেই সিস্টেমটার ফাইনালি অফিসিয়ালি 71-এ এই ঘটনার মাধ্যমে, যে যখন সবাই মানে গোল্ড উঠায় নিয়ে আসা শুরু করলো এবং মানে প্রতিটা দেশে বেসিক্যালি আপনার যেটাকে বলা হয় যে মানে ইনফ্লেশন প্রতিটা দেশে অনেক, তো হিউজ ইনফ্লেশন, এবং এই ঘটনার মাধ্যমে এই অফিসিয়াল এই সিস্টেমের বিলুপ্তি ঘটলো। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে তাহলে মানে এবং তারা ইউএস সরকার নিক্সন আরেকটা জিনিস হয় যে এখন থেকে ডলারের মান নির্ধারিত হবে হচ্ছে ফ্লোটিং ভিত্তিতে। মানে আপনার স্বর্ণ মানে ডলার হচ্ছে ডিমান্ড এবং সাপ্লাইয়ের ভিত্তিতে ডলারের মান নির্ধারিত হবে। তো কথা হচ্ছে যে ডিমান্ড এবং সাপ্লাইটা কি, মানে আপনার যদি আপনার চাহিদা এবং যোগানের ভিত্তিতে, তো ডলারের তো এই মুহূর্তে ব্যাকে আর স্বর্ণ নাই, তো তাহলে সে কিসের ভিত্তিতে যোগান দিবে? ঠিক আছে, এটা একটা কোশ্চেন মার্ক না? এটা তো একটা অনেক বড় কোশ্চেন মার্ক, কারণ সে এতদিন যেটা দাবি করে আসছে ওইটা তো আর তার কাছে নাই। তাহলে আমেরিকার ইকোনমিটা সবাই বিশ্বাস করতে হবে। আমেরিকার ইকোনমিটা সবাই কেন বিশ্বাস করবে? বিশ্বাস করার তো কিছু বিশ্বাসযোগ্য কারণ থাকবে, তাই না? আগে বিশ্বাসের একটা কারণ ছিল হচ্ছে স্বর্ণ, যে সবাই জানতো তার কাছে স্বর্ণ আছে। তো এই মুহূর্তে তো তার কাছে তাইলে স্বর্ণ আর নাই, এবং সে এটা ডিক্লেয়ার করে এটা বন্ধ করছে। ঠিক আছে, তো তাইলে যে আমেরিকাকে এমন একটা সিস্টেম বেসিক্যালি ওই যে যা বারবার তারা রিয়েলাইজ করছে অনেক আগে থেকে যে আমাকে এমন একটা সিস্টেমের দিকে হাঁটতে হবে যাতে সবাই আমেরিকার ইকোনমির প্রতি বাধ্য থাকে বা বিশ্বাস করতে বাধ্য হয়। ঠিক আছে, তো আমেরিকান হেজেমনি মাঝখানে অনেকগুলা ঘটনা ঘটছে। আমি আসলে মূলত পুরাপুরি আমি ইকোনমিক ব্যাপারটাতে আমি ফোকাস করতেছি আর কি। আমি ওই মানে ওই ঘটনাগুলোতে আমি আর ফোকাস করতেছি না। যেমন মাঝখানে কিন্তু ইসরায়েল আরবস একটা যুদ্ধ ছিল 6 দিনের, যেখানে মানে তার আগে পর্যন্ত কিন্তু ইসরায়েলে বেসিক্যালি সরাসরি সামরিক সহায়তা আমেরিকা কখনো দেয় নাই। এবং ইসরায়েল আরব ওয়ারে যখন ইসরায়েল ভালো করলো তখন আমেরিকা বুঝতে পারলো আসলে আমার এই দেশটাকে প্রয়োজন, মানে এই আরবদেরকে, এই পুরা মিডল ইস্টকে আমি যদি মোটামুটি, কারণ সে একটা জিনিসের সন্ধানে আছে, আমি কিভাবে আমার ডলারকে স্টেবল রাখবো। ঠিক আছে, এই হেজিমনি। তো আমি যদি আরবে যদি আমি ইনফ্লুয়েন্স রেডি করতে চাই বা ক্রিয়েট করতে চাই, যে জুজুর ভয় যেটা দেখানো, হ্যাঁ, যে তোমাদেরকে মেরে ফেলবে, তোমাদেরকে খেয়ে ফেলবে, এই জুজুর ভয় আমি যদি দেখায় যদি ঠিক রাখতে চাই, তাহলে আসলে আমার এই দেশটার প্রয়োজন আছে। সে কিন্তু তখন সামরিক সহায়তা ইসরায়েলকেও দেওয়া শুরু করলো আর কি। ঠিক আছে, ওই 68-এর পর থেকে। তো যাই হোক, তো মাঝখানে এই 71-এর পরে আরো বেশ কিছু ঘটনা ঘটছে। যেমন আপনার ওদিক থেকে এই যে দুইটা ব্লক, একটা হচ্ছে সোভিয়েত ব্লক আর একটা হচ্ছে ইউএস হেজিমনি ব্লক, যে সোভিয়েতের একটা ইনফ্লুয়েন্স কাজ করতেছে হচ্ছে আপনার যেমন লিবিয়া, এই সমস্ত দেশের প্রতি, মানে এরাও মানে এই যে মানে অয়েল সমৃদ্ধ দেশগুলাতে। ঠিক আছে, আবার ইউএসও ইনফ্লুয়েন্স করতেছে মিডল ইস্টের, যেমন গালফ দেশগুলাতে। যেমন বিশেষ করে তার তার একটা জায়গা ছিল হচ্ছে সৌদি আরবিয়া, মানে সে অনেকদিন ধরে ট্রাই করতেছে সৌদি আরবিয়ার সাথে এক ধরনের একটা চুক্তিতে, যে মানে সে যাতে সৌদিয়া যাতে মানে তেল বিক্রি করে যাতে ডলারে, এই চুক্তিটা যাতে সে করতে পারে আর কি। ঠিক আছে, কারণ তার তো আসলে বিকল্প জায়গাটাই তার প্রয়োজন, যে মানে মানে স্বর্ণের পরে তেল হচ্ছে এমন একটা জিনিস, এই জায়গাটা সে যদি কবজা করতে পারে তাহলে পৃথিবীতে তেল ছাড়া আসলে কোনো কার্যক্রম চলে না। মানে তাহলে আপনার উৎপাদন, আপনার যে কোনো কিছু আসলে মূলত তেলের উপরে নির্ধারণ করে। তাহলে দেশগুলোও বাধ্য হবে ডলারে একক কারেন্সি হিসাবে সে তার রিজার্ভে রাখতে আর কি। তো যাই হোক, এবং 74-এ ফাইনালি ইউএস এটা সাকসেস হয়েছে কিসের বিনিময়ে সাকসেস হয়েছে, মানে ইউএস কমিটমেন্ট দিছে হচ্ছে সৌদি আরবিয়ারে, যে সৌদি আরবিয়ার যে মোনার্কি, মানে যে তার যে রাজতন্ত্র, সেই রাজতন্ত্র রক্ষা করবে, এবং সৌদি আরবিয়াকে সে দিবে হচ্ছে সব ধরনের নিরাপত্তা। কারণ যে এখানে ইসরায়েল আছে, এখানে আপনার এই সোভিয়েত ব্লক আছে। ঠিক আছে, মানে তার ইনফ্লুয়েন্স আছে, যে তাদের ভয় ছিল, আরাবিয়ানদের ভয় ছিল যে যে কোনো মুহূর্তে হয়তো এই রাজতন্ত্র হয়তো ভাঙা পড়বে, ধসা পড়বে, মানে তারাও হয়তো এখানে আর টিকবে না। তো এই তাদের এই ভয়টাকে পুঁজি করে ইউএস তাদেরকে এই কমিটমেন্টটা দিল, এবং ইউএসএ ওই দিন থেকে সৌদি আরব করলো যে যে ঠিক আছে, আমি আজকের পর থেকে সমস্ত তেল বিক্রি করব হচ্ছে ডলারে, এবং এই তেল বিক্রির যে টাকা আছে, এই টাকার মানে আমার যে লাভ হবে, এই লাভের একটা অংশ আমি ইউএস ইকোনমিতে আমি ইনভেস্ট করব। মানে কই মাছের তেল দিয়ে ব্যাপারটা অনেকটা কই মাছ ঢালার মতো আর কি। ওদিক দিয়ে কিছুদিন আগে ইউএসএ ওটা ফিক্সড করলো 71-এ, যে এখন ডলারের দাম নির্ধারিত হবে হচ্ছে আপনার ফ্লোটিং ভিত্তিতে,
আপনারা পয়েন্ট গুলো সব মিলাইতে হবে। আপনারা যদি পুরো এক সার্বিক ভাবে দেখেন তখন বুঝতে পারবেন যে ঘটনার পর্যায়ক্রমটা আসলে কোথায় যাচ্ছে এই পুরো ঘটনাটা। ঠিক আছে? তো সেটা হচ্ছে যে ইউএস ডিসাইড করলো যে আমি মানে সৌদিয়ানরা ডিসাইড করলো যে আচ্ছা ঠিক আছে আমি তেলে মানে আমি তেল ডলারই আমি বিক্রি করব এবং ওই টাকার একটা অংশ আমি ইউএসএ তেই আমি ইনভেস্ট করব। তো যাই হোক, তো এরপর থেকে যে তার কিছুদিনের ভিতরে দেখা গেল যে গালফ আরো যে স্টেট আছে মানে ওপেক যে আরো যে ওপেক সদস্যরা আছে ওপেকও এটা অফিসিয়ালি এটার ডলারকে একসেপ্ট করে নিল আর কি, যে এখন থেকে গালফ আরো স্টেট গুলাতেও মানে ওই যে ইউএস নিরাপত্তা দিবে এবং গালফ আরো অনেকগুলো স্টেটেও আপনার মানে তেল তেল বিক্রি হবে ডলারেই এবং সেম পলিসি ফলো হবে, হ্যাঁ ইউএসএ তে তারা ইনভেস্ট করবে আর কি। তো তাইলে তো পৃথিবীতে আরো অন্যান্য সমস্ত দেশগুলা এখন তো মোটামুটি বাধ্য যে, কারণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার প্রোডাকশনের উপাদানটাই আপনাকে কিনতে হলে আপনার ডলার লাগবে। তো ডলার ছাড়া তো আপনি তেল কিনতে পারতেছেন না। তো আপনি যেহেতু ডলার ছাড়া তেল কিনতে পারতেছেন না, ঠিক আছে, তো সেহেতু আপনার রিজার্ভ রাখতেই হবে, ডলারকে অ্যাজ এ রিজার্ভ হিসেবে রাখতেই হবে। এখন এটা এটা পুরোটা যদি এখানেই থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না। এটা হচ্ছে একটা অর্থনৈতিক প্রেক্ষাপট। কিন্তু এই অর্থনৈতিক প্রেক্ষাপটটারই যখন সমস্ত দেশ বাধ্য আপনার ডলারকে লেনদেন করতে, ডলারের ট্রানজেকশন করতে, আপনি যে রিজার্ভে যখন রাখবেন আপনি তো লেনদেনের ডলারই করবেন আন্তর্জাতিক বাণিজ্যের। এখন পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 90% প্লাস লেনদেন আসলে ডলারেই হয় আর কি। ঠিক আছে? তার পাশাপাশি এখন তো এখন এখন বর্তমান যে সিচুয়েশনটা চলে আসছে যে আমরা যে ওই সময় যে প্রেক্ষাপট তৈরি হইলো যে সে আসলে ডলারকে সারা পৃথিবীতে দিতে বাধ্য করলো আর কি মোটামুটি এক ধরনের। ঠিক আছে? তো তো সেই প্রেক্ষাপটটাকে কিন্তু ইউএস কিন্তু রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তার যেমন পরবর্তীতে সে যারে তার মনে হয়েছে যে হ্যাঁ, মানে যে হয়তো এই দেশটা আমার কথা শুনতেছে না বা কোনো একটা কিছু, সে ফাইন্যান্সিয়াল স্যাংশন দিয়ে দিছে। এবং ফাইন্যান্সিয়াল স্যাংশন দেয়া মানে হচ্ছে ওই দেশটারে সে আর্থিকভাবে পঙ্গু করে দিছে। মানে মোটামুটি পঙ্গু করে দিয়েছে। যেমন তার ১ম খেসারত দিছিল হচ্ছে ইরান 79 এ। ঠিক আছে? ইরানের উপরে সে ফাইন্যান্সিয়াল স্যাংশন দিছিল আরকি। তো ঠিক আছে, ইরানের এত তেল থাকার পরেও ইরান আর বিক্রি করতে পারতেছে না। কারণ হচ্ছে যে তেল কিনতে হলে তো আপনার তো ডলার লাগবে। মানে তৃতীয় যে কোনো দেশ স্বাভাবিকভাবে যদি তেল কিনতে আসে, কারণ তখন তো রাশিয়া ও সোভিয়েত ব্লক তো এত শক্তিশালী অর্থনৈতিক ব্লক না আসলে, যে তারা ওই যে কম দিয়ে যে তারা সে যেটা চেষ্টা করছে ওইটা আসলে খুব বেশি একটা সাকসেসফুল হয় নাই আরকি। তো যাই হোক, তো এখন আমি যদি পুরা ঘটনাটা মেলানোর এই যে বর্তমান মানে এই কথাটা যেন আসছে যে যে পেট্রো ডলারের ভবিষ্যৎ, এইবার আমরা চিন্তা করি যে এই ইদানিং রিসেন্ট যে বিষয়টা তৈরি হয়েছে যে পেট্রো ডলার যেই কারণে আসলে সৌদি আরব ইউএস এর এই এগ্রিতে বা গালফ কান্ট্রি গুলা ইউএস এর এই জায়গাটাতে এগ্রি করছিল সেটা ছিল হচ্ছে নিরাপত্তা দেয়া। তো রিসেন্ট ঘটনাতে দেখা যাচ্ছে যে ইউএস আসলে নিরাপত্তা দিতে ব্যর্থ। মানে সে যে কথাটা বলছিল যে আমি রাষ্ট্রযন্ত্র রক্ষা করবো, আমি নিরাপত্তা দিব, সে তো আসলে এখন ইরান যেভাবে আক্রমণ করলো বা যেভাবে হামলা করলো, যদি আমরা এই আক্রমণের আগে জানতামই না যে ইরানের এই ধরনের সক্ষমতা আছে হামলা করার বা আক্রমণ করার, এবং ইউএস আসলে মানে নিরাপত্তা দিতেও ব্যর্থ। তো কথা হচ্ছে মানে এটা আমার নিজের ব্যক্তিগত একটা মানে অবজারভেশন বা বিভিন্ন প্রেক্ষাপট আমি বিশ্লেষণ করে আমার কাছে মনে হচ্ছে যে সামনে আস্তে আস্তে হয়তো কথাবার্তা উঠবে যে সৌদিয়ানরা বা মিডল ইস্টের এরাও হয়তো বলতে পারে যে যেহেতু ইউএস যেহেতু আমাকে মানে নিরাপত্তা দিতে পারতেছো না, তো তাইলে আসলে তোমার এই বেস তো আমার এখানে রাখার কোনো প্রয়োজন নাই। তো তাইলে আমি বা কেন তোমার এই বেসকার মানে এই গালফ স্টেট গুলাতে রাখবো, তাহলে রাখার তো কোনো প্রয়োজন নাই। বাই দা ওয়ে, এখানে আমি আরো একটা বিষয় আপনাদেরকে, ওই যে 68 এ যে একটা ঘটনা ছিল যে মানে যে ফ্রেঞ্চ কান্ট্রি, তারপরে তারপরে সুইজারল্যান্ড মানে ওয়েস্টার্নরা, ওরা সবাই ইউএস এর কাছ থেকে স্বর্ণ উঠানো শুরু করছিল। ওরাও তখন ইউএস এর কাছ থেকে কিন্তু ইউএস এর মানে ওই সিস্টেম থেকে ওরাও কিন্তু বাইরে হয়ে যাওয়ার চেষ্টা করছে আর কি। ঠিক আছে? আমি ওই ঘটনাটাতে মিলাচ্ছি হচ্ছে খুব রিসেন্ট ইউএস যখন সবাইকে অফার করলো তার এই পশ্চিমা বন্ধুদেরকে, ওয়েস্টার্ন ব্লককে, যে তোমরা সবাই চলে আসো, যে আমরা হরমুজে চলে আসো, আমরা আমরা হরমুজের নিরাপত্তা এনশিওর করি। এবং এই পশ্চিমা পুরা ব্লকটা মানে পুরা ইউরোপিয়ানরা কিন্তু এই পুরা বিষয়টা কিন্তু ডেনাই করছে। ইউরোপিয়ানরা কেউ কিন্তু যায় নাই, ইউরোপিয়ানরা সাথে সাথে অস্ট্রেলিয়ানরাও যায় নাই, জাপানও পুরা বিষয়টা ডিনাই করছে, মানে তার পরীক্ষিত সমস্ত বন্ধুরাই তারে ডিনাই করছে। তো মানে এই ঘটনাটা ওই ঘটনাটার সাথে আমি মিলাই যে তার মানে তারা রিয়েলাইজ করছে তখন যখন রিয়েলাইজ করছে যে না এই জিনিসটা আসলে আস্তে আস্তে ডুবতে যাইতেছে, তখন তারা আর ওই জায়গাটাতে আর নাই। ঠিক আছে? তো এখনো আমার কাছে মনে হইতেছে যে পলিটিক্যাল এই প্রেক্ষাপট অলরেডি রেডি হয়ে গেছে তাদের কাছে রিয়েলাইজেশন যে এই যে ঘটনাটা এই যুদ্ধের মাধ্যমে ইউএস আসলে আস্তে আস্তে ডুবতে যাইতেছে এবং ডুবন্ত জাহাজের প্যাসেঞ্জার কেউ হইতে চায় না আসলে। এবং এইটাই আমার মনে হয় এখনো এই বিষয়টাই
আস্তে আস্তে হইতে যাইতেছে আর কি। এখন কথা হচ্ছে যে, এবং তখনকার যে সিচুয়েশন ছিল, তখন তেল যে মানুষ ব্যবহার করতো, তেল আসলে তখন একটা বড় অংশ ব্যবহার হচ্ছে পশ্চিমা বিশ্বে, মানে তাদের উৎপাদন কাজে। আর বর্তমানের যে তেলের যে ব্যবহার, বর্তমান পৃথিবীতে চায়না হচ্ছে তেলের সবচেয়ে বড় ব্যবহারকারী। মানে তার প্রতিদিন খুব সম্ভবত 10 মিলিয়ন ব্যারেল চায়নার তেল লাগে প্রতিদিন, যেখানে সারা পৃথিবীতে 90 মিলিয়ন ব্যারেল তেলের আপনার মানে বিজনেস হয়, সেখানে চায়নার একারই লাগে হচ্ছে 10 মিলিয়ন ব্যারেল। তো তাই মানে বুঝতে পারতেছেন। এবং এই পাশ দিয়ে আছে ইন্ডিয়া, ইন্ডিয়ারও প্রচুর পরিমাণে জ্বালানি তেল লাগে আর কি, মানে তেলের তারাও প্রচুর পরিমাণে অনেক বড় একজন ক্লায়েন্ট আর কি। তো তো তাইলে এখন এই পৃথিবীর শিফটিংও তো আস্তে আস্তে ওদিকে হয়ে গেছে। তো তাইলে ওই যে ডলারের যে ব্যবহারটা ওই সময়টায় ছিল, আর বর্তমানে যে প্রেক্ষাপট, বর্তমানে তো আসলে আমি যদি দুইটা ঘটনা যদি একসাথে মিলাই, যে মানে আমেরিকানরা সৌদি আরবকে বা মিডল ইস্টকে নিরাপত্তা দিতে ব্যর্থ, ওদিক দিয়ে আবার তেলের যে ব্যবহারকারী, ওই ব্যবহারকারীও টোটালি শিফটেড হয়ে গেছে। এখন আর পশ্চিমা বিশ্বে, মানে পশ্চিমা বিশ্বের চেয়েও আরো বড় ব্যবহারকারী আরেক জায়গায় আছে, সেটা হচ্ছে চায়না, সেটা হচ্ছে আপনার ইন্ডিয়া। এবং কথা শোনা যায় যে ইন্ডিয়ার সাথে চায়নার সাথে বাইলেটারাল ভিত্তিতে, যেমন রাশিয়ার সাথে, আপনার ইরানের সাথে এবং ভেনেজুয়েলার সাথে আগে ছিল, যে তাদের একটা আমদানি রপ্তানি তেলের চলতো আর কি। ইভেন কিছুদিন আগে আমরা জানি যে সৌদি ক্রাউন প্রিন্সের সাথেও 1.5 বছর আগে আপনার মানে চায়নার সাথে এক ধরনের একটা লিয়াজু হয়েছে, যে তারা দ্বিপক্ষীয় ভিত্তিতে তেলের তেলের বিজনেসটা তারা করবে চায়নার ইউয়ানে। কারণ ওখানে ব্রেক্সিট মানে ব্রিক্স যে ব্লকটা আছে, চায়না চাচ্ছে ব্রিক্স ব্লকটাকে আরো শক্তিশালী করতে, মানে আপনার ইউয়ানকে আরো বেশি শক্তিশালী করতে। তো যাই হোক, আমি আর অত বিস্তারিত কথা যাচ্ছি না আর কি, এগুলো আসলে খুব জটিল সমীকরণ। কিন্তু আমার কাছে এখন একদম সাধারণ ভাষা, সাধারণ ভাবে আমার কাছে মনে হচ্ছে যে আমরা সম্ভবত ঘটনার সমস্ত ঘটনা আমি যদি পর্যবেক্ষণ করি ঐতিহাসিক ভিত্তি ধরে এবং এখন পর্যন্ত এবং রিসেন্ট ঘটনাগুলা, যে তাইলে সামনে যেহেতু অনেকগুলো অলরেডি এখন বর্তমান পৃথিবীতে অনেক শক্তিশালী অনেকগুলো ব্লক ডেভেলপ হয়ে গেছে, যেমন চাইনিজরা খুব শক্তিশালী, আর্থিকভাবে শক্তিশালী। কারণ আগে তো ছিল ইউএস একাই আর্থিকভাবে এত শক্তিশালী ছিল, ঠিক আছে। তো তাইলে সামনে হয়তোবা আপনার এই ডলারের যে মানে যে হেজিমনি বা ডলারের যে কার্টেল, যে আর্টিফিশিয়াল যে যে ডলারের যে ডিমান্ড তৈরি করে রাখা হয়েছিল, এইটা হয়তো আর থাকবে না। এইটা না থাকা মানে হচ্ছে অন্ততপক্ষে ইউএস এর যে ডলারের উপর বেসিস কইরা, যে এই অর্থনৈতিক এই টুলসটাকে বেসিস কইরা সে যে রাজনৈতিকভাবে বিভিন্ন ধরনের হুমকি ধামকি বিভিন্ন মানুষকে দিছে, আপনার মানে স্যাংশন, ফাইন্যান্সিয়াল স্যাংশন, যে অমুকের লেনদেন বন্ধ করে দেয়া, অমুকের বিজনেস বন্ধ করে দেয়া, ঠিক আছে। কারণ কি, তার ব্যাংকিং চ্যানেল থেকে টোটাল আউট করে দেয়া আর কি। ওই ওই কারণ তার কাছে যেহেতু এই ক্ষমতাটা আছে, তার কাছে যেহেতু চাবিটা আছে আর কি, ঠিক আছে। তো এই জিনিসের সম্ভবত খুব রিসেন্ট, হয়তো হয়তো মানে হয়তো আগে হইলে এই যুদ্ধটা না হইলে হয়তো এটা আরো 30 বছর থাকতো, কিন্তু এখন মনে হচ্ছে এটা হয়তো আগামী 5 থেকে মানে খুব রিসেন্ট এটা হয়তো আসছে, আমরা এটার হয়তো একটা শেষ দেখতে পারবো আর কি, ঠিক আছে। তো শেষ দেখতে পারবো। তো এখন আমি এত কথা বললাম, সেটা হচ্ছে আমাদের কনসার্নের জায়গা কি, মানে আমাদের বাংলাদেশের, যে বাংলাদেশি আমার কনসার্নের জায়গা হচ্ছে বাংলাদেশকে নিয়ে। আমার এটা তো হচ্ছে আন্তর্জাতিক পলিটিক্স, মানে আন্তর্জাতিক পলিটিক্স এর প্রেক্ষাপটটা আমি এত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করলাম শুধুমাত্র আমি আমার কনসার্নটা বোঝানোর জন্য, যে আমাদের বাংলাদেশ কিন্তু শুধুমাত্র আমরা ডলারের উপরেই ডিপেন্ড করি। কারণ আমাদের মানে আমাদের রিজার্ভের একটা বড় অংশই আসলে মূলত ডলার, মানে আমরা। এবং আপনারা তো সবাই এতক্ষণ বুঝতে পারছেন ডলারের যে এই যে উত্থান, এটা আসলে অনেকটা আর্টিফিশিয়াল উত্থান। তার মানে হচ্ছে তার যদি ওই অ্যাসেটটা না থাকে, মানে বা এই ইনফ্লুয়েন্স যদি না থাকে, তাহলে ডলারের এই উত্থানও আর থাকবে না। আর ডলারের যদি উত্থান না থাকে, তাহলে কিন্তু আমরা যে রিজার্ভটা নিয়ে বসে রয়েছি, আমরা এইভাবে যে যেই রিজার্ভ গুলো রেখে বসে আছি, সেক্ষেত্রে ইউএস ইকোনমি কলাপস করলে আমার ইকোনমিও কলাপস করবে, মানে আমি ওইটার সাথে জড়িত, ঠিক আছে। ওই যে আগের ওই যে ব্রেটন উডস ইয়ার মতো এগ্রিমেন্টের মতো আর কি, ইউএস কলাপস করলে এরাও কলাপস করবে, তাই এই জন্য এরা অনেক আগেই সরে আসতে চাইছিল। তো যাই হোক, আমাদের এখন বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকে, আমাদের মানে বাংলাদেশ ব্যাংকে আস্তে আস্তে চিন্তা করতে হবে যে তাদেরকে এখন মানে যে ঠিক আছে, তার ট্রানজেকশন করতে গেলে ডলারের প্রয়োজন, কিন্তু তাকে আরেকটা দিকেও মানে একটা সেকেন্ড একটা অপশন তাকে আরো আস্তে আস্তে ডেভেলপ করার শুরু করতে হবে। কারণ এই অর্থনৈতিক এই টুলসটা এতটাই কমপ্লেক্স এবং এতটাই ইম্পর্টেন্ট, এইটা যদি আমরা বুঝতে ভুল করি বা আমাদের যদি ভুল হিসাব নিকাশ থাকে, তাহলে এইটার জন্য হয়তো বা মানে আমরা এই ব্যাপারে অনেক বেশি ফোকাসিং হওয়া প্রয়োজন, অনেক বেশি গবেষণা করা প্রয়োজন, যে আসলে মানে এখন এই যেই মুহূর্তে আমরা আছি, আমরা হচ্ছে এক ধরনের একটা রাউন্ড অ্যাবাউট এর মতন, মানে একটা একটা মানে চক্রের ভিতরে আমরা আছি। এখন এই চক্র যে কোনো সময়, এবং এটা আস্তে আস্তে এক একটা দিকে আমরা সবাই বুঝতে পারতেছি যে এটা একদিকে এটা শিফট হতে যাইতেছে। এটা আর ইউএস এর হাতের বলা এটা থাকবে না, শুধুমাত্র ইউএস ব্লকে আর এটা থাকবে না। আস্তে আস্তে পৃথিবীর মানে সামনে অর্থনৈতিক সমীকরণ শিফটেড হয়ে যাবে।
তো যাই হোক, আমাদেরকে এটা নিয়ে অবশ্যই মাথা ঘামানোর প্রয়োজন আছে। তো আজকে আমি আপাতত এটা নিয়ে শেষ করি। আমি আপনাদের সামনে আরো একটা বিষয় নিয়ে কথা বলবো, যে হয়তো সেটা হচ্ছে যে এই যে পশ্চিমারা ইউরোপিয়ান ব্লক কেন ইউএস এর এই অফারিং এ সাড়া দিল না, এইবারের যুদ্ধে ইউরোপিয়ান ব্লক আসলে সরাসরি কেন নামলো না। এটার পিছনেও কিছু পলিটিক্যাল কারণ আছে, পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল। আমি ওই গল্পটাও আপনাদের কাছে বলার চেষ্টা করবো সামনে। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।